আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সবাইকে দেশের স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমি আজকে ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের একটি কোর্স কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই কোর্সের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সবাই যে অবগত আছো, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই কোর্সটির কোর্স কোড হলো 222611। আমি যেই টপিকগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব সেগুলো হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড লজিক গেট, অর্থাৎ কম্পিউটারের সংগঠন সম্পর্কে আলোচনা করব এবং লজিক গেট, এই গেট সম্পর্কে বা লজিক গেট বা মৌলিক গেট এগুলো সম্পর্কে সকল স্টুডেন্টই যারা এখন দ্বিতীয় বর্ষে আছো প্রত্যেকেই কম বেশি পড়ে আসছে ইন্টারমিডিয়েটে আইসিটি সাবজেক্টে। অর্থাৎ এই বিষয়ে আশা করি সবার একটি ভালো ধারণা আছে এবং এমনকি কম্পিউটার অর্গানাইজেশন সম্পর্কেও তোমাদের একটি ভালো ধারণা আছে, এটা আমি বিশ্বাস করি। আজকে আমরা সেই ধারণাগুলোকে আবার নতুন করে শেখার চেষ্টা করব, আরেকটু বিস্তৃত আকারে, আরেকটু ব্যাপক পরিসরে জানার চেষ্টা করব। আমরা আজকে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কম্পিউটার সংগঠন বা কম্পিউটার আর্কিটেকচার, অর্থাৎ কম্পিউটার সংগঠন কি, তার উপাদানগুলো কি কি, এগুলো নিয়ে আমরা আলোকপাত করব। দেন আমরা কম্পিউটারের বাস, অর্থাৎ তথ্য আদান প্রদানের মাধ্যম, তথ্য আদান প্রদান কিভাবে হয় সেই প্রক্রিয়াটা জানার চেষ্টা করব এবং বাসের প্রকারভেদ আমরা আলোচনা করব। 3 নম্বর আমরা আলোচনা করব এই বাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস হলো সিস্টেম বাস, সেই সিস্টেম বাস নিয়ে আলোচনা করব। তারপরে প্রোগ্রাম লেখার জন্য যে কোডিং, বিভিন্ন প্রকার কোড, সেই কোডগুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ লজিক গেট বা মৌলিক গেট নিয়ে আমরা আলোকপাত করব। প্রথমে আসো, কম্পিউটার সংগঠন কাকে বলে? এই কম্পিউটার সংগঠন বলতে কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে এই হার্ডওয়্যার সংগঠনকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ কম্পিউটার সংগঠন হলো কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপনের বিন্যাস বা গঠন। কম্পিউটারের কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বিচ্ছিন্নভাবে বা আলাদাভাবে সম্পূর্ণ কোনো কাজ করতে পারে না। কম্পিউটারের সাহায্যে কাজ করার জন্য প্রয়োজন বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে নির্ধারিত নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংযোগ স্থাপন। এই যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কম্পিউটারের বিভিন্ন যন্ত্র এবং যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় কম্পিউটার সংগঠন। আমরা জানি কম্পিউটারের হার্ডওয়্যার বা হার্ডওয়্যার ডিভাইসগুলো অনেক প্রকার, যেমন মাদারবোর্ড, সিপিইউ, তারপরে র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, সাউন্ড বক্স বা মাইক্রোফোন ইত্যাদি অনেক ধরনের ডিভাইস আছে। এই ডিভাইসগুলো যে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে সাজানো হবে এটাকে বলা হয় কম্পিউটার সংগঠন। অর্থাৎ কম্পিউটারের মধ্যে যে স্লট আছে, র্যামের যে স্লট, ওখানে যদি আমি প্রসেসর ইনপুট দেওয়ার চেষ্টা করি বা প্রসেসর ইনস্টল করার চেষ্টা করি, কখনো কম্পিউটারে চলবে না, কিংবা র্যামও কাজ করবে না, প্রসেসরও কাজ করবে না। এমনকি মাদারবোর্ডের জায়গায় আমি প্রসেসর যদি ইউজ করি তাহলেও হবে না। অর্থাৎ কম্পিউটারের যে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো আছে সেগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদেরকে সাজানোকে বলা হয় কম্পিউটার সংগঠন।
এই কম্পিউটার সংগঠনের তিনটি বেসিক উপাদান আছে। একটি হলো ইনপুট ডিভাইস, দুই নম্বরটি হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা যাকে সিপিইউ বলি, তিন নম্বর হচ্ছে আউটপুট ডিভাইস বা আউটপুট ইউনিট। আমি এর আগের ক্লাসে অর্থাৎ 2 নম্বর লেকচারে বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করেছি এবং আউটপুট ডিভাইস সম্পর্কেও আলোচনা করেছি। তারপর যেহেতু কম্পিউটার সংগঠনে এই ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিটটি এসেছে, এটা নিয়ে একটু আমরা আলোকপাত করছি। প্রথমে আসে ইনপুট কি। আমরা কথায় কথায় বা বিভিন্ন সময় ইনপুট আমরা বোঝার বা এই শব্দটি শুনতে পাই। ইনপুট হলো কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে তাকে ডেটা অথবা নির্দেশ প্রদান করতে হয়। এই ডেটা এবং নির্দেশগুলোকে বলা হয় ইনপুট। অর্থাৎ আমি কম্পিউটারে 1 লিখতে চাই, এই যে 1 প্রেস করব, 1 হচ্ছে একটি ইনপুট। তারপরে আমি কম্পিউটারের সাথে 5 যোগ 4 এটা যোগফল বের করতে চাই, তাহলে আমি 5 লিখব, তারপরে প্লাস লিখব, তারপরে 4 লিখে তারপরে ইকুয়াল দিব, তাহলে আমার আউটপুট আকারে 9 আসবে। এই যে 5 প্লাস 4 এগুলো হচ্ছে ইনপুট, এগুলো এক ধরনের ডেটা। এই ডেটাগুলো যখন ইনপুট দিয়েছি এটাকে বলা হবে ইনপুট। এখন এই ইনপুট ইউনিট কি বা ইনপুট ডিভাইসটা কি? যে সকল হার্ডওয়্যার কম্পোনেন্টের সাহায্যে কম্পিউটারে বিভিন্ন তথ্য, নির্দেশ বা ইনফরমেশন পাঠানো হয় বা দেওয়া হয় বা বিভিন্ন নির্দেশ পালনের উপযোগী প্রয়োজনীয় ডেটা দেওয়া হয়, তাদেরকে বলা হয় ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস। এই ইনপুট ইউনিট বিশেষ মাধ্যম থেকে অর্থাৎ ওই বিভিন্ন ডিভাইসের মাধ্যম থেকে ডেটা ও প্রোগ্রামগুলো গ্রহণ করে বৈদ্যুতিক সিগন্যাল বা বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করে কম্পিউটারের মেমোরিতে অর্থাৎ র্যামে পাঠায়। র্যাম পরবর্তীতে এই তথ্যগুলো কোথায় প্রসেসরে পাঠায়। এই প্রসেসর তার এই তথ্যগুলো প্রক্রিয়াজাত করে ফলাফল আউটপুট আকারে বিভিন্ন আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদেরকে প্রদান করে। এই যে ইনপুট যেগুলোর সাহায্যে কম্পিউটারে তথ্য প্রেরণ করা হয় সেগুলো হচ্ছে কিবোর্ড, তারপরে মাউস, তারপরে জয়স্টিক, স্ক্যানার, তারপরে ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন বা সাউন্ড সিস্টেম ইত্যাদি হলো ইনপুট ইউনিট। তারপরে আসি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট বা অংশ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা বাংলায় বলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। এটা কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ। অর্থাৎ মানুষের মস্তিষ্ক যেমন কম্পিউটার, মানুষের মস্তিষ্ক যেমন মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্র ইত্যাদিকে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেয়, একইভাবে কম্পিউটারের সিপিইউ কম্পিউটারকে কোন কাজ করতে হবে, কিভাবে করতে হবে এই সম্পর্কে নির্দেশাবলী বা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে থাকে। এই সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ এর 3টি প্রধান উপাদান আছে বা 3টি অংশ রয়েছে। একটি হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, বাংলায় যাকে বলে গাণিতিক যুক্তি অংশ, সংক্ষেপে এএলইউ। 2 নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ, 3 নম্বর হচ্ছে রেজিস্টার মেমোরি বা মেমোরি অংশ। আমরা এই সিপিইউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই সিপিইউর যে প্রধান কয়েকটি অংশ আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি অংশ। এই অংশে প্রয়োজনীয় গাণিতিক এবং যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজগুলো হয়ে থাকে। এই অংশের মূল কাজ তথা প্রধান কাজ হলো লজিক্যাল ক্যালকুলেশন করা, অর্থাৎ সকল ইনস্ট্রাকশন বা তথ্যগুলোকে লজিক্যালি ক্যালকুলেট করা করে সেগুলো কাজ সম্পাদন করাই হচ্ছে এই অংশের কাজ। আমাদের দিয়ে আমরা যে সকল ইনস্ট্রাকশন বা তথ্য দিই সেগুলো অ্যারিথমেটিক লজিক ইউনিট বাইনারিতে কনভার্ট করে
বা হিসাব করে আউটপুট আকারে আমাদেরকে বের করে দেয়। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট হলো সিপিইউর একটি ইলেকট্রনিক সার্কিট। সিপিইউর যে মূল অংশ, যেখানে লজিক্যাল ক্যালকুলেশন বা অপারেশন করা যায়, এটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি অংশ। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি অংশ পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার ক্যালকুলেশন আর বিট ওয়াইজ ক্যালকুলেশন বা লজিক্যাল অপারেশন বা বাইনারি নাম্বারের লজিক্যাল অপারেশন করে থাকে। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট বিভিন্ন যোগ বিয়োগ শিফট অপারেশন বুলিয়ান অ্যালজাবরা যেমন অ্যান্ড গেট, নট গেট, তারপরে এক্সোর গেট ইত্যাদি কাজগুলো করা হয়। এই কাজগুলো যে করে সেগুলো লজিক গেট অনুসারে তারা তার কাজটি সম্পাদন করে থাকে। তারপরে হলো নিয়ন্ত্রণ অংশ বা কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কোন নির্দেশ প্রদানের পরে কোন নির্দেশটা পালন করতে হবে, কোনটা করতে হবে না, এই জিনিসটা নির্ধারণ করে বা নির্ধারিত হয় এই নিয়ন্ত্রণ অংশে। অর্থাৎ আমরা কন্ট্রোল ইউনিটের সাথে মেমোরি বা র্যাম থেকে ইনস্ট্রাকশনগুলো নিয়ে সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসমূহ র্যামের সাহায্য নিয়ে স্টোরেজ ডিভাইস থেকে সংগ্রহ করে। আমরা জানি র্যাম হলো একটি প্রাইমারি ডিভাইস বা প্রাইমারি স্টোরেজ ডিভাইস। কোনো প্রোগ্রামিং এই প্রাইমারি ডিভাইস অথবা প্রাইমারি স্টোরেজে প্রবেশ করা ছাড়া কোনো প্রোগ্রাম বা কোনো তথ্য বা কোনো কাজ বা কোনো ইনস্ট্রাকশন চলতে পারে না। অর্থাৎ অর্থাৎ সিপিইউ বা প্রসেসরের কন্ট্রোল ইউনিট একটি কম্পিউটার সিস্টেমের প্রোগ্রামের সকল ইনস্ট্রাকশনকে কিভাবে ইলেকট্রনিক সিগন্যাল ব্যবহার করে এক্সিকিউট করতে হবে তার নির্দেশনা দেয় এই কন্ট্রোল ইউনিট। আবার কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট র্যামের সাথে সংযোগ করে ইনস্ট্রাকশন প্রসেস করে। এই ইনস্ট্রাকশনগুলো প্রসেস করার সময় যদি কখনো কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে অ্যারিথমেটিক লজিক ইউনিটের দরকার পড়ে, তখন এই অ্যারিথমেটিক লজিক ইউনিটকে সাহায্য করার জন্য কন্ট্রোল ইউনিট কল করে। এক্ষেত্রে কন্ট্রোল ইউনিট সবসময় অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাহায্য নেয় ইনস্ট্রাকশনগুলো বা কাজগুলো সম্পাদন করার জন্য। তাহলে আমরা বলতে পারি কন্ট্রোল ইউনিট একটি সিপিইউর সকল অপারেশন বা কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য কন্ট্রোল ইউনিটের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ সিপিইউর প্রতিটি অংশ এক একটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে আসি রেজিস্টার স্মৃতি। এই রেজিস্টার স্মৃতি হলো ছোট আকারের অত্যন্ত দ্রুতগতির এক ধরনের অস্থায়ী মেমোরি বা স্মৃতি। এই স্মৃতি থেকে তথ্য নিয়ে প্রক্রিয়াকরণ কাজ সম্পন্ন হয়। এবার আমরা যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কম্পিউটার সংগঠন এবং সিপিইউ তথা প্রসেসর মাইক্রোপ্রসেসর এই দুইটি জিনিসের সমন্বয়ে আমি একটি চিত্র এখানে শো করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে কন্ট্রোল ইউনিট, তারপরে মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই তিনটা ইউনিট হলো সিপিইউর প্রধান অংশ। আর এই যে ইনপুট আউটপুট ইউনিট যদি আমি এর সাথে ডানে বামে যোগ করি তাহলে এটা হয়ে যাবে কম্পিউটার সংগঠন। অর্থাৎ আমরা কম্পিউটার সংগঠনে তিনটি অংশ জানি। প্রথম অংশ হলো ইনপুট ইউনিট, তারপরে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ, আর তিন নম্বর অংশ হচ্ছে আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইস। ইনপুট, সিপিইউ আর আউটপুট এই তিনটা মিলে হয় কম্পিউটারের সংগঠন বা কম্পিউটার আর্কিটেকচার। এই আর্কিটেকচারের ভিতরে 2 নম্বর যে উপাদান সিপিইউ, এই সিপিইউর আবার তিনটি অংশ রয়েছে, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখন তোমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছ এখানে, দেখো ইন্টেল কোর i7। এই যে কোর i7 দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি প্রসেসর বা মাইক্রোপ্রসেসর। আর আমরা যেগুলোকে বই পুস্তকের ভাষায় বলি সিপিইউ। তবে সিপিইউ নিয়ে আমাদের কারো
মাঝে একটি ভুল ধারণা আছে যে আমরা ডেস্কটপ কম্পিউটার যে ব্যবহার করি সেই মনিটর ছাড়া একটি কেসিং বা বক্সের মধ্যে অনেকগুলো ডিভাইস থাকে। এই বক্সটাকে আমরা কেউ কেউ সিপিইউ হিসেবে ফিট করে থাকি। আসলে ওইটা সিপিইউ নয়, ওইটা হচ্ছে একটি সিস্টেম, পূর্ণাঙ্গ সিস্টেম। ওই সিস্টেমের মধ্যে মাদারবোর্ড আছে, প্রসেসর আছে, তারপর র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, ইত্যাদি অনেকগুলো হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে। এই সবগুলো কম্পোনেন্ট মিলে একটি সিস্টেম। এই সিস্টেমের ভিতরে একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট হলো প্রসেসর বা মাইক্রো প্রসেসর, যাকে আমরা সিপিইউ হিসেবে অভিহিত করছি বা সিপিইউ নামে যেটা পরিচিত। এখন পৃথিবীতে এখনকার যুগে মাইক্রো প্রসেসর বা প্রসেসর ছাড়া কোনো স্মার্টফোন কিংবা ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা এবং কম্পিউটার অচল। অর্থাৎ সবগুলো আইসিটি ডিভাইস বা হাইটেক ডিভাইসগুলো এই প্রসেসর দ্বারাই গঠিত হয়। এই প্রসেসর হলো মূলত অনেকগুলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর দ্বারা তৈরি। এই আইসি আবার তৈরি হয় ট্রানজিস্টর দ্বারা। এই ট্রানজিস্টরগুলো একটি সিলিকন দ্বারা নির্মিত চিপের মধ্যে থাকে। এই একটি কম্পিউটারে যত বেশি আইসি হবে, যত বেশি ট্রানজিস্টর হবে, তার গতি বা তার কাজ করার গতি তত বেশি হবে। যেমন পৃথিবীতে প্রথম যে মাইক্রো প্রসেসর বা প্রসেসর আবিষ্কার করেছে সেটি হলো ইন্টেল কর্পোরেশন। তারা 1971 সালে 4004 এই নামে একটি প্রসেসর বা এই মডেলের একটি প্রসেসর আবিষ্কার করে, যেখানে ট্রানজিস্টরের সংখ্যা ছিল 2300টি। কিন্তু তোমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছ, কোর i7, এটিও ইন্টেল কর্পোরেশনের। এই কোর i7 এ 227 কোটি ট্রানজিস্টর আছে। অর্থাৎ দিনে দিনে এই প্রসেসর বা এই মাইক্রো প্রসেসর শুধু ডেভেলপই হচ্ছে, অর্থাৎ উন্নত হচ্ছে। এই প্রসেসরগুলো উন্নয়ন করার জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে আবার প্রসেসরের সাহায্য নেওয়া হয়। প্রসেসরের সাহায্য নেওয়া ছাড়া প্রসেসর উন্নয়ন করা সম্ভব নয়। অর্থাৎ এই প্রসেসর কে আমরা বলছি একটি মস্তিষ্ক স্বরূপ। এই মস্তিষ্ক যেমন মানুষের অঙ্গগুলোকে নির্দেশ দেয়, এই সিপিইউ বা প্রসেসরও কম্পিউটারের বিভিন্ন উপাদানগুলোকে নির্দেশ দেয় কোন কাজটি করতে হবে। এখন এই প্রসেসর কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার আছে। একটি উদাহরণ দিলে আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। তার আগে বলে নিই, প্রসেসর ইন্টেল কর্পোরেশন ছাড়াও এএমডি নামক একটি কোম্পানি, এছাড়াও স্যামসাং প্রসেসর তৈরি করে। আর মোবাইলের প্রসেসর আর কম্পিউটারের যে প্রসেসর, এগুলোর মধ্যে বেশ পার্থক্য আছে। মোবাইলের প্রসেসর তৈরি করে মিডিয়াটেক, তারপরে কোয়ালকম নামের এরকম দুইটি কোম্পানি, বিখ্যাত কোম্পানি, যারা মোবাইলের প্রসেসর অর্থাৎ স্মার্টফোনের প্রসেসর তৈরি করে। এই প্রসেসর কিভাবে কাজ করে আমি একটি এক্সাম্পল দিলে বিষয়টি আরো বেশি ক্লিয়ার হবে। আমরা মনে করি একটি ক্রিকেট ম্যাচে একজন ব্যাটসম্যান তার স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করছে, অপর প্রান্তে একজন বোলার 150 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করছে। এখন বোলার যখন বল করে তখন ব্যাটসম্যান বলটা পিচে পড়ার সাথে সাথে সে বুঝে নেই কিভাবে বলটি খেলতে হবে, কিভাবে খেললে তার কোনো বিপদ হবে না, তার আউট হওয়ার সম্ভাবনা নেই, এবং কিভাবে খেললে সে বলটি থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে পারে। এই যে এতগুলো চিন্তা, এতগুলো ডিসিশন, ওই ব্যাটসম্যান খুব অল্প সময়ের মধ্যে, একেবারে উইদিন এ সেকেন্ড, এই সময়ের ভিতরে সে সিদ্ধান্তটা নিয়ে নেয়। তাহলে এই নিয়ে নেওয়ার কাজটা কে করছে? ব্যাটসম্যানের ব্রেইন বা মস্তিষ্ক করছে। একইভাবে কম্পিউটারেরও মস্তিষ্ক বা সিপিইউ কোনো একটি কাজ দিলে কিভাবে কাজটি করতে হবে, কোন কাজটি করতে হবে, এই বিষয়ে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন বা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকে এই সিপিইউ। এই সিপিইউ বা এই প্রসেসর জানতে হলে আরো কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে সিপিইউর কোর, আমরা শব্দটির সাথে অনেকেই পরিচিত, অর্থাৎ
কোর i7 বলি, একটু আগে আমি যে চিত্রটি দেখিয়েছি, কোর i7, কোর i5, কোর i3 ইত্যাদি শব্দের সাথে পরিচিত। আসলে এই কোরটা কি? এই কোর হলো, আমি যদি সাধারণভাবে বোঝাতে চাই, কোর হলো অনেকটা মানুষের হাতের মতো। তো মানুষের একটি হাত দিয়ে সে যা করতে পারবে, দুটি হাত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবে। এখন যদি চারটি হাত হয়, তাহলে নিশ্চয়ই ওই দুইটি হাতে যে পরিমাণ কাজ করতে পারবে তার চেয়ে বেশি কাজ করতে পারবে। এখন মানুষের হাতের সংখ্যা তো আর বাড়ানো যায় না। একইভাবে কোর কোর যদি একটি হয়, যেই কাজ করতে পারবে নিশ্চয়ই দুটি হলে তার চেয়ে হাতের মতো বেশি দ্রুত কাজ করতে পারবে। আর চারটি হলে তার চেয়ে আরো বেশি কাজ করতে পারবে। অর্থাৎ কোর বৃদ্ধি পেলে একসাথে অনেকগুলো কাজ করা যায়। যেমন কম্পিউটার চালু করে আমি মিউজিক অর্থাৎ গানও শুনতে পারি, আবার ইন্টারনেটও ব্যবহার করতে পারি। যদি কোর একটি হয়, সেক্ষেত্রে আমি শুধু গানই চালু করতে পারবো বা গান শুনতে পারবো, কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। অর্থাৎ কোর যত বেশি, কাজ তত বেশি একই সাথে আমি করতে পারবো। বর্তমানে যে কোরগুলো দেখা যায় সেগুলো মোটামুটি ধরনের 5 ভাগে ভাগ করা হয়। ডুয়েল কোর, অর্থাৎ এখানে দুইটা কোর থাকে। তারপরে হচ্ছে কোয়াড কোর, যেখানে 4টি কোর থাকে। তারপরে আছে হেক্সা কোর, যেখানে 6টি কোর থাকে। তারপরে হচ্ছে অক্টা কোর, যেখানে 8টি কোর থাকে। তারপরে যে আরেকটা হচ্ছে ডেকা ডেকা কোর, যেখানে 10টি কোর থাকে। তারপরে হচ্ছে ক্লক স্পিড। এই ক্লক স্পিড, তোমরা কম্পিউটারে মাঝে মাঝে লেখা থাকবে, দেখবে 3.2 গিগাহার্টজ বা 3.4 গিগাহার্টজ বা এই জাতীয় গিগাহার্টজ জাতীয় অনেক কিছু লেখা থাকে। আসলে এই যে গিগাহার্টজ, এটা হচ্ছে ক্লক স্পিড। অর্থাৎ প্রসেসরটি প্রতি সেকেন্ডে কতবার হিসাব নিকাশ করতে পারে তার পরিমাণটাকে বলা হয় ক্লক স্পিড। অর্থাৎ প্রতি একক সময়ে প্রসেসর কতগুলো কাজ, কতগুলো হিসাব নিকাশ করতে পারে তার পরিমাণকে বলা হয় ক্লক স্পিড। এই ক্লক স্পিডের পরিমাণ যত বেশি হবে, কম্পিউটার তত দ্রুত রেসপন্স করতে পারে। তারপরে হলো ক্যাশ মেমোরি। কম্পিউটারে কিছু কিছু কাজ আছে যেগুলো বারবার করতে হয়, সেই কাজগুলোকে ক্যাশ মেমোরিতে জমা রাখা হয় বা সংরক্ষিত রাখা হয়, যেন আহ, দ্বিতীয়বার কাজটি করতে গেলে কাজটি দ্রুততার সাথে করা যায়। সাধারণত ক্যাশ মেমোরি 8 MB পর্যন্ত হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে FSB। আমরা জানি কম্পিউটারের সব তথ্য কিন্তু ক্যাশ মেমোরিতে রাখা হয় না, বেশিরভাগ তথ্য র্যামে রাখা হয়। আবার র্যামের সাথে প্রসেসর কত দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারে সেটা এই FSB দ্বারা বোঝানো হয়। তারপরে 3 নাম্বার যেটি ছিল কম্পিউটারের যে সাংগঠনিক অংশগুলো, সেটা প্রথমটি ছিল ইনপুট, তারপরে ছিল প্রক্রিয়াকরণ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, 3 নাম্বার হচ্ছে আউটপুট ইউনিট। আউটপুট ইউনিটটা হচ্ছে কম্পিউটারের যে সকল তথ্য বা নির্দেশ আমরা প্রদান করি, সেই তথ্য নির্দেশগুলো প্রাথমিকভাবে র্যামে যায়। র্যাম মানে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস। এই র্যামের থেকে তথ্যগুলো প্রসেসরে প্রসেস করে। এই প্রসেস করার পরে এই প্রসেসরই আবার তথ্যগুলো খুব দ্রুততম সময়ে আউটপুট আকারে বা ফলাফল বা সমাধান আকারে বা আমাদের তথ্যের জবাব আকারে বিভিন্ন ডিভাইসের সাহায্যে আমাদের সামনে দেখায়। এই এই যে দেখায়, যে যন্ত্রগুলোর সাহায্যে, যে উপাদান বা যে হার্ডওয়্যার উপাদানগুলোর সাহায্যে, এগুলোকে বলা হয় আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইস। এই আউটপুট ডিভাইস গুলো হলো মনিটর, অর্থাৎ মনিটরের সাহায্যে আমরা দেখতে পাই। যেমন আমি আমার যে ভিডিও লেকচারগুলো, এটা আউটপুট আকারে মনিটরে দেখা যাচ্ছে। তারপর স্পিকার, আমি এই যে মাইক্রোফোন ব্যবহার করছি, এটাও এক ধরনের মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস। আর স্পিকার, আমি যদি খুব দ্রুততার সাথে বা আমি খুব জোরে কথা শুনতে চাই, তাহলে স্পিকার আমরা ইউজ করি। প্রিন্টার, আমাদের বোধগম্য ভাষায়, অর্থাৎ যে লেখা, চিত্র, ছবি, এগুলো আমাদের প্রতিচ্ছবি আকারে প্রিন্ট দিয়ে থাকে
প্রিন্টার এবং প্লটার ইত্যাদি। তারপরে হচ্ছে কম্পিউটারের বাস। কম্পিউটার বাস আমরা নিশ্চয়ই সবাই জানি, বাস বাস কি এটা জানি, অর্থাৎ আমরা যদি বাসে চলাচল করি, যদি আমরা ওই অর্থে বলি তাহলে বা বস্তুগত দিক থেকে চিন্তা করি, তাহলে কম্পিউটারের বাসও হলো এক ধরনের কেবল বা তার বা সার্কিট অথবা তথ্য পরিবহনের যে লাইন বা মাধ্যম, এটাকে আমরা বাস বলতে পারি। এই কম্পিউটার বাস আসলে কি? কম্পিউটার যেই সব ডিভাইসের সমন্বয়ে তৈরি, যেমন মাইক্রোপ্রসেসর, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি অংশ ইত্যাদি, তাদের মধ্যে ডিজিটাল তথ্য 0 এবং 1 চলাচলের জন্য যে মাধ্যম তাকে বাস বলে। অর্থাৎ কম্পিউটার বাস হলো কম্পিউটারের এক অংশ থেকে তথ্য অন্য অংশে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কম্পিউটার সংগঠনে বা কম্পিউটারে দুই ধরনের বাস প্রধানত দেখা যায়, একটা হচ্ছে সিস্টেম বাস, আরেকটি হচ্ছে এক্সপানশন বাস। এই সিস্টেম বাস জানার আগে বাস এর উইডথ বা প্রশস্ততা সম্পর্কে একটু আলোকপাত করা দরকার। এই বাসের ভিতর দিয়ে, অর্থাৎ বাসটার ভিতর দিয়ে একক সময়ে কতগুলো বিট চলাচল করতে পারে তা তাকে বাসের প্রশস্ততা বা উইডথ, WIDTH বলে। অর্থাৎ যদি 16 বিট থাকে তাহলে এই বাসের ভিতর দিয়ে 16টি বিট একসাথে চলাচল করতে পারে। অর্থাৎ বাসের প্রশস্ততা যত বেশি হবে, বিটও একসাথে তত বেশি চলাচল করতে পারবে। আরেকটি হচ্ছে বাসের গতি। এই যে বাসের গতি, অর্থাৎ বাস কত দ্রুত বিট নিয়ে যেতে পারে, বাসের গতি পরিমাপ করা হয় মেগাহার্টজে। অর্থাৎ বাসের গতি যত বেশি হবে, কম্পিউটারের কাজের গতিও তত বেশি হবে, কারণ বাসের গতি যত বেশি হবে তার মধ্য দিয়ে তথ্য তত বেশি দ্রুত চলাচল করতে পারবে। এই বাসের গতি সাধারণত 4 মেগাহার্টজ থেকে 400 মেগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। তো এবার আসো সিস্টেম বাস কাকে বলে। যে সকল বাস সরাসরি মাইক্রোপ্রসেসরের সাথে যুক্ত থাকে তাকে সিস্টেম বাস বা ইন্টারনাল বাস বা প্রধান বাস বলে। অর্থাৎ যেই বাসগুলো সরাসরি সিপিইউর সাথে যুক্ত থাকে তাদেরকে সিস্টেম বাস বলা হয়। এই সিস্টেম বাস আবার তিন ধরনের, একটা ডেটা বাস, আরেকটি অ্যাড্রেস বাস, আরেকটি হচ্ছে কন্ট্রোল বাস। এই ডেটা বাস মূলত বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করে, অর্থাৎ এই বাসের মাধ্যমে ডেটা বা তথ্যগুলো উভয় দিকে যাতায়াত করতে পারে, এই জন্য একে বলা হয় বাই ডিরেকশনাল বাস। এই বাস সাধারণত 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিটের হতে পারে। এই বিটের পরিমাণ আমরা জানি যত বেশি হবে ডেটা বাসের গতি এবং তত বেশি পরিমাণে ডেটা দ্রুত ট্রান্সফার করতে পারে। তারপরে যে বাস, তার নাম হচ্ছে অ্যাড্রেস বাস। এই যে অ্যাড্রেস বাস, এই বাসের মাধ্যমে সিপিইউ প্রধান মেমোরি এর কোনো বিশেষ অ্যাড্রেসকে সংযোগ করে। এই বাসের মধ্য দিয়ে মেমোরির অ্যাড্রেসে আসা যাওয়া করে, কিন্তু কোনো ডেটা আসা যাওয়া করতে পারে না। অর্থাৎ এই বাস ডেটা বাসে যেরকম ডেটা আসা যাওয়া করতে পারে উভয় দিকে, এই বাসে ডেটা আসা যাওয়ার সুযোগ নেই। এখানে সিপিইউ এই বাসের মধ্য দিয়ে সিপিইউটা প্রধান মেমোরির কোনো বিশেষ অ্যাড্রেসকে সংযোগ করে থাকে। তারপরে হলো কন্ট্রোল বাস। এই কন্ট্রোল বাস বা নিয়ন্ত্রণ বাসটা হচ্ছে সিপিইউ থেকে কোনো তথ্য সংগ্রহ করে সেটা সংশ্লিষ্ট অংশগুলোতে প্রেরণ করে। অর্থাৎ সিপিইউ থেকে কোনো তথ্য নিয়ে সেটা সংশ্লিষ্ট অংশতে প্রেরণ করে। এটা হলো কন্ট্রোল বাসের কাজ। তারপরে আসো এক্সপানশন বাস। অর্থাৎ বাস যে দুই প্রকার, সিস্টেম বাস এবং এক্সপানশন বাস। এই তার মধ্যে 2 নম্বরটি হলো এক্সপানশন বাস। যেই বাসের সাহায্যে সিপিইউ কম্পিউটারের ইনপুট, আউটপুট ও অন্যান্য পেরিফেরাল ডিভাইসের সাথে যুক্ত থাকে তাদেরকে এক্সপানশন বাস বলে। যেমন
লোকাল বাস, ভিসা বাস, পিসিআই বাস, তারপরে ইআইএসসি বাস ইত্যাদি বাস হচ্ছে এক্সপানশন বাস। এবার আসি আমরা কোড, অর্থাৎ কম্পিউটার আমরা জানি আমাদের ভাষায় কথা বলতে পারে না বা আমাদের ভাষা বুঝতে পারে না, এই জন্য তাকে তার ভাষায় ইনস্ট্রাকশন দিতে হয়। অর্থাৎ আমি এক বলবো বা আমি এক লিখি বা আমি 10 লিখি, এই 10 কম্পিউটার বুঝবে না, 10-এর বিপরীতে সে 0 আর 1-এর সম্বন্ধে অনেকগুলো বিট বুঝে নিবে। এই যে বুঝে নেওয়ার কাজটা কে করে থাকে? প্রোগ্রাম। এই প্রোগ্রাম লেখা হয় বিভিন্ন কোডের সাথে। আজকে এই কোডেই আমরা আলোচনা করব। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে নির্দেশ করার জন্য বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করে। এই অদ্বিতীয় সংকেতগুলোকে বলা হয় কোড। অর্থাৎ কম্পিউটারকে বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নের সাহায্যে তার বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করতে হয়। এই নির্দেশ প্রদানের জন্য কিছু কোড অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতগুলোকে কোড বলে। এই কোড বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে অক্টাল কোড, যেখানে প্রতি বিটের জন্য 3 বিট বা প্রতি অঙ্কের জন্য 3 বিট ব্যবহৃত হয়। অর্থাৎ আমি যদি এক বলি, তাহলে এক বলতে বোঝানো হয় দুটি শূন্য আর এক, অর্থাৎ 001। এক লিখলে অক্টাল কোড অনুযায়ী বোঝানো হয় 001। হেক্সাডেসিমেল কোড, এখানে প্রতিটি অঙ্কের জন্য 4টি বিট ব্যবহৃত হয়। অর্থাৎ এক বললে বা এক লিখলে এক মানে কম্পিউটার বুঝবে হেক্সাডেসিমেল কোড অনুযায়ী 0001। একইভাবে বিসিডি কোড, আরেকটি কোডের নাম, এখানেও 4টি বিট ব্যবহৃত হয় প্রতিটি অঙ্কের জন্য। আরেকটি অত্যন্ত জনপ্রিয় কোডের নাম হলো আলফা নিউমেরিক কোড। এটি আবার কয়েক প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে আস্কি কোড, এখানে প্রতিটি ক্যারেক্টারের জন্য 7 বিট। আরেকটি হচ্ছে ইউনিকোড, এখানে প্রতিটি ক্যারেক্টার বা প্রতিটি অঙ্কের জন্য ব্যবহৃত হয় 16 বিট। এবার আসো আমরা লজিক গেট সম্পর্কে আলোচনা করি। লজিক গেট কি তোমরা সবাই এর আগে ইন্টারমিডিয়েটে অধ্যয়ন করার সময় নিশ্চয়ই পড়ে আসছো। এই লজিক গেট সম্পর্কে আজকে আমরা একটু আলোকপাত করব। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বুলিয়ান অ্যালজাব্রায় মৌলিক কাজগুলো ব্যবহারিক ক্ষেত্রে বাস্তবায়ন করে তাদেরকে লজিক গেট বলে। সহজ কথায়, যে সকল বৈদ্যুতিক বর্তনী বুলিয়ান অ্যালজাব্রায় মৌলিক কাজগুলো ব্যবহারিক প্র্যাকটিক্যালি প্রয়োগ করে তাদেরকে লজিক গেট বলে। মোটামুটি 3 ধরনের লজিক গেট আছে। একটা হচ্ছে অর গেট, আরেকটি হচ্ছে অ্যান্ড গেট, আরেকটি হচ্ছে নট গেট। এছাড়াও তোমরা এক্সওর গেট, ন্যান্ড গেট ইত্যাদি গেটের নামও শুনেছ। এই গেটগুলো এক্সওর গেট এবং ন্যান্ড গেট, এগুলো মূলত এই 3টি মৌলিক গেটের সমন্বয়েই গঠিত হয়। আমরা এবার এই গেটগুলো 3 প্রকার গেট সম্পর্কে একটু আলোচনা করি। লজিক গেটের প্রকার ভেদ। যে মৌলিক লজিক গেটের 2 বা ততোধিক বা 2 বা 2-এর অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং আউটপুটগুলো ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান হয়, তাকে অর গেট বলে। অর্থাৎ যে গেটের সাহায্যে 2 বা ততোধিক ইনপুট দেওয়া হবে কিন্তু আউটপুট পাওয়া যাবে একটি, 2 বা ততোধিক ইনপুট আর আউটপুট হবে একটি, তাকে বলা হয় অর গেট। আর অর গেটের কে সাধারণত যোগফল অর্থাৎ যোগ দ্বারা আমরা চিহ্নিত করে থাকি। তারপরে হলো অ্যান্ড গেট। যে মৌলিক গেটের 2 বা ততোধিক বা 2-এর অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং আউটপুটগুলো ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলা হয়। সহজ কথায়, 2-এর অধিক ইনপুট
আর আউটপুট হবে একটি। কিন্তু এটা প্রকাশ হবে কি দ্বারা? গুণফল দ্বারা। অর গেটে যোগফল, অর গেটে যোগফল আর এন্ড গেটে হচ্ছে গুণফল। কিন্তু উভয় গেটে ইনপুট হবে একাধিক, আউটপুট হবে একটি। একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবে। এই যে এন্ড গেটে এইটা একটি ইনপুট, অর্থাৎ এ কে ধরে নিই একটি ইনপুট আর বি কে ধরি একটি ইনপুট। তাহলে ইনপুট হলো কি? দুইটি, কমপক্ষে দুইটি ইনপুট থাকতে হবে। আমরা জানি এন্ড গেট এবং অর গেট উভয়ই, এন্ড গেট এবং অর গেট দুইটাতে ইনপুট হবে কমপক্ষে দুইটি, তিনটিও হতে পারে, চারটিও হতে পারে। তাহলে এই দুইটাই ইনপুট দিলাম, আউটপুট হলো কয়টা? একটা। এ কে একটি ইনপুট, বি কে একটি ইনপুট ধরলাম। তাহলে দুইটি ইনপুট, আউটপুট বের হলো, যেটা নামকরণ করেছি আমি জেড। আর এটাকে আমরা যদি সত্যক সারণীতে প্রকাশ করি, এখানে যোগ হয় 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 1 সমান সমান 0, 1 প্লাস 0 সমান সমান 0, আর 1 প্লাস 1 সমান সমান 1। এখন কেউ কেউ বলতে পারে 1 প্লাস 1 সমান সমান তো স্যার 2 হয়, অথবা 1 প্লাস 0 সমান সমান 0 হয়। এখানে মনে রাখতে হবে এন্ড গেটে কোনো একটি ইনপুট যদি 0 হয় তাহলে তার আউটপুট 0 হবে। পরিষ্কার কথা। অর্থাৎ এই যে এখানে এ একটি ইনপুট, বি একটি ইনপুট, 0 মানে হচ্ছে বিদ্যুৎ নাই বা অফ, আর 1 মানে হচ্ছে বিদ্যুৎ আছে বা অন। এই 0 প্লাস 0 আমরা স্বাভাবিক ক্যালকুলেশনে 0 হবে, আর 0 প্লাস 1 স্বাভাবিক ক্যালকুলেশনে 1 হবে। কিন্তু বুলিয়ান অ্যালজাব্রায় এন্ড গেটের বেলায় আমরা বলেছি কোনো একটি ইনপুট যদি 0 হয় তাহলে তার আউটপুট 0 হবে। তাহলে এখানে যেহেতু 0 একটা আছে, এখানে 1 একটা আছে, 0 থাকলেই কি হবে? 0 হবে। আবার 1 প্লাস 0, এখানেও 0 আছে, সুতরাং আউটপুট হবে কি? 0। আর 1 প্লাস 1 2 হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় বা বাইনারি পদ্ধতিতে 0 আর 1 ছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য নয়। তাহলে এন্ড গেট ক্লিয়ার। তারপর আসি অর গেট। এখানে এন্ড গেটে যোগফল দ্বারা প্রকাশ করা হয়, আর অর গেটে গুণফল আকারে প্রকাশ করা হয়। অর গেটে আসি, ইনপুট 0 প্লাস 0, রেজাল্ট এটা গুণ হবে 0 প্লাস 0 ইন্টু 0 সমান সমান 0। অর্থাৎ অর গেটে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে তার ফলাফল হবে 1। আরেকবার বলছি, এন্ড গেটের বেলায় কোনো একটি ইনপুট 0 হলে তার ফলাফল হবে 0, আর অর গেটের বেলায় কোনো একটি ইনপুট 1 হলে তার ফলাফল হবে 1। আর অর গেটকে প্রকাশ করা হয় গুণফল, যৌক্তিক গুণফল, আর এন্ড গেটকে প্রকাশ করা হয় যৌক্তিক যোগফল। তারপরে আরেকটি আছে নট গেট। নট গেট, এখানে একটি মাত্র ইনপুট থাকবে এবং আউটপুট হবে একটি, তবে ইনপুট যা দেওয়া হবে তার বিপরীত আউটপুট প্রকাশ হবে। অর্থাৎ আমি যদি 0 দেই তাহলে ফলাফল হবে 1, আর যদি 1 ইনপুট দেই তাহলে তার ফলাফল হবে 0। তাহলে আমরা তিন ধরনের গেট সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলাম। এন্ড গেট, তারপরে অর গেট, আর একটা হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে অপোজিট, যা ইনপুট দিব আউটপুট হবে তার ঠিক উল্টাটা। এবার আসো সত্যক সারণী। একটু আগে আমরা যে 0 0 দিয়ে 0 0 সমান সমান 0 লিখেছি, এটাকে বলা হয় সত্যক সারণী। অর্থাৎ যে সারণীতে বুলিয়ান অ্যালজাব্রার সূত্রে ব্যবহৃত চলকের সম্ভাব্য মান এবং উক্ত মান বসিয়ে সূত্রে প্রমাণ করা যায় তাকে বুলিয়ান অ্যালজাব্রা, তাকে সত্যক সারণী বলে। অর্থাৎ সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান অ্যালজাব্রার যে মানগুলো সেগুলোকে প্রমাণ করা যায়। মোটামুটি এগুলো ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে যে বিষয়গুলো পড়েছি তার অধিকাংশই তোমরা
ইন্টারমিডিয়েটে পড়েছো। তারপর আমরা আজকে একটু ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে এই ক্লাসটি দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।